দর্শক বন্ধু, আমার এই নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। বিধানসভার অধিবেশনে হুগলি জেলার তারকেশ্বরের নবনির্বাচিত বিজেপি বিধায়কের অর্থাৎ সন্তু পানের আগুন ঝরা বক্তৃতা আমরা অনেকেই শুনেছি। এই সন্তু পান অর্থাৎ সন্তুদাকে আমরা প্রায় সবাই চিনতাম। রিপাবলিক বাংলার একজন অসম সাহসী, নির্ভীক, স্পষ্টবাদী সাংবাদিক হিসেবে তিনি বা তার পরিবার কেউই কিন্তু গ্রাসরুট লেভেল থেকে রাজনীতি করেননি। সামান্য এক চাষি পরিবারের ছেলে তিনি। তার সাংবাদিক জীবনে তিনি একাধিকবার আমাদের তৎকালীন মাননীয় সরকারের বিভিন্ন দুর্নীতিমূলক কার্যকলাপের বিরোধিতা করতে সরব হয়েছেন এবং সেই জন্য তাকে একের পর এক মামলা, মোকদ্দমা, জেল ও হেনস্থার শিকার হতে হয়েছে। তারপর তিনি বিজেপিতে যোগ দেন আমাদের পশ্চিমবঙ্গের তৎকালীন প্রধান বিরোধী দল বিজেপির ডাকে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত থেকে তিনি রায়দিঘিতে অনুষ্ঠিত 2026-এর নির্বাচনী জনসভায় বিজেপি দলের পতাকা নিজের হাতে তুলে নেন। তারপর তিনি হুগলি জেলার তারকেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়ান ও জয়লাভ করেন। আপনারা পশ্চিমবঙ্গ বিধানসভার হাউসে তার মূল্যবান বক্তব্য শুনুন। নমস্কার মাননীয় অধ্যক্ষ মহোদয়, মুখ্যমন্ত্রীকে আমার নতমস্তকে প্রণাম। বিধানসভায় উপস্থিত সমস্ত বিধায়কদের আমার নমস্কার, ধন্যবাদ বাজেট নিয়ে আমাকে বলতে সময় দেওয়ার জন্য। শেষ 15 বছর ধরে আমরা পশ্চিমবঙ্গে ক্ষয়রাতির বাজেট দেখেছি। এই প্রথম উন্নতির বাজেট দেখার সৌভাগ্য আমাদের হয়েছে। এই বাজেট জনমোহিনী নয়, জনদরদি। এই সদনে আসার আগে রাস্তায় শিক্ষকদের ধারাবাহিক লড়াই আমি দেখেছি, তা নিয়ে খবরও করেছি। সরকারি কর্মীদের দাবি মেনে 20% ডিএ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে প্রথমেই প্রণাম এবং ধন্যবাদ। এই বাজেট রাম রাজত্বের বাজেট। রাম রাজত্ব মানে পেটে ভাত, মাথায় ছাদ, হাতে কাজ, নারী সুরক্ষা, সামাজিক সুরক্ষা ও সাংস্কৃতিক সুরক্ষা। আমাদের সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি, যে সংস্কৃতি আমাদের শেখায় রামধনুকে রামধনু বলতে, রংধনু বলতে নয়। আমি অনুরোধ করব যে আগের সরকার তোষণ করতে গিয়ে রামধনুর নাম রংধনু করে দিয়েছেন শিক্ষামন্ত্রী মহোদয়রা, যাতে ভারতীয় সংস্কৃতির প্রথা মেনে রামধনুকে ফিরিয়ে নিয়ে আসে আমাদের পাঠ্যপুস্তকে। অনেকেই আমাদের সরকারের উপর আশায় বুক বেঁধেছেন যে পাঠ্যপুস্তকে রামধনু ফিরে আসুক। আমাদের সংস্কৃতি এমন সংস্কৃতি হোক যাতে মালদা, মুর্শিদাবাদ থেকে আমাদের ভাই বোনেদের রাতারাতি বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে যাতে অন্য জায়গায় চলে যেতে না হয়। সংস্কৃতির কথা বলতে গেলে আমি যে বিধানসভা থেকে আসছি, দেবাদিদেব মহাদেব বাবা তারকনাথের স্থান তারকেশ্বর। সেই তারকনাথের ধাম তারকেশ্বর এতদিন কোনোদিন বাজেটে জায়গা পায়নি। মাননীয় স্পিকার মহাশয়, আমি সমগ্র তারকেশ্বরবাসীর হয়ে এই সরকার ও মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই প্রথম বাজেটে তারকেশ্বর বাবা তারকনাথের চরণে হওয়া শ্রাবণী মেলাকে জাতীয় উৎসব বলে ঘোষণা করা হয়েছে। তার জন্য মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। শেষ 15 বছর ও আগের 34 বছরে তারকেশ্বরের মন্দিরের ঐতিহ্য নিয়ে কোন রকম কথা বলতে শোনা যায় না। এমনকি আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি, তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি টিডি এর মাথায় তৎকালীন ফিরহাদ হাকিম মহাশয়কে বসিয়ে দেওয়া হয়েছিল। তা দেবাদিদেব মহাদেব এবং আমাদের শিব ভক্তদের অপমান করা হয়েছিল। বিগত দুটি সরকার বারবার তারকেশ্বরকে নেগলেক্ট করেছে, ফুরফুরা শরীফ নিয়ে কথা বলেছে, তা নিয়ে আমার কোনো আপত্তি নেই। উন্নয়নের প্রজেক্ট হয়েছে সেখানে, তা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু কেন তারকেশ্বর ব্যর্থ ছিল, এই উত্তর আগের সরকার যারা প্রতিনিধিত্ব করেছেন উত্তর দিতে হবে।
শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী মহাশয় যেদিন থেকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন, উনি নিজের বক্তব্যে বারবার তারকেশ্বরের উন্নয়নের কথা বলেছেন, শ্রাবণী মেলাকে বড় করে করার কথা বলেছেন, নিজে ছুটে গিয়েছেন বাবা তারকনাথের কাছে। শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রীর কাছে আমার তারকেশ্বরবাসীর হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি। শ্রাবণী মেলাকে বাজেটে জাতীয় মেলা ঘোষণা হয়েছে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো 30 দিনের মাথায় অতি দ্রুততার সঙ্গে তারকেশ্বরের মন্দিরের সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছে। যে রং আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না, সেই রং জোর করে চিপকে দেওয়া হয়েছিল তারকেশ্বর মন্দিরে। শ্রাবণী মেলার প্রস্তুতির কাজ শুরু হয়েছে দ্রুততার সঙ্গে। আপনি ধন্যবাদ জানাই যে তারকেশ্বরের সংস্কৃতি ফিরিয়ে আনার জন্য যে বিশেষ কথা, বিশেষ প্রজেক্ট বাজেটে রাখা হয়েছে, তার জন্য ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার স্যার, আগের সরকার, তৃণমূল সরকার, তারকেশ্বরের যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের কি পরিস্থিতি করেছেন তা আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা ম্যাডাম নিজে গিয়ে পরিদর্শন করে এসেছেন। আমি স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কাছে অনুরোধ করছি যাতে এই হসপিটালের উন্নয়ন হয়, কারণ ওই হসপিটালে শ্রাবণী মেলা এবং চৈত্র মাসে প্রচুর শ্রদ্ধালু এবং প্রচুর মানুষ যান চিকিৎসা করাতে, কিন্তু চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হয়, শুধু একটাই পায়, রেফার রেফার রেফার। এই সংস্কৃতি আমরা পরিবর্তন করার চেষ্টা করছি। 70 কিলোমিটার দূরে কেন আমি কলকাতায় চিকিৎসা করাতে আসবো, এই প্রশ্নের উত্তর আমি খোঁজার চেষ্টা করছি। আগের সরকারকে উত্তর দিতে হবে। শুধু তাই নয়, এত বড় বাস স্ট্যান্ড থাকা সত্ত্বেও, জমি থাকা সত্ত্বেও সেই বাস স্ট্যান্ড থেকে কোনো সরকারি বাস চলে না। আমি পরিবহন দপ্তরের মন্ত্রী মাননীয় অর্জুন সিং এর সঙ্গে দেখা করে আমি পেপার জমা করেছি এবং তিনি আশ্বস্ত করেছেন সেখান থেকে সমস্ত সরকারি বাস চলবে। তার জন্য ওনাকে প্রথমেই ধন্যবাদ জানাই। এর পরবর্তী ক্ষেত্রে আমি একটাই কথা বলতে চাই, মাননীয় স্পিকার সাহেব, এই বাজেটে কোনো ফটকা বাজেট করা হয়নি, চমকপ্রদ বাজেট নয়। এটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা মাথায় রেখে বাজেট করা হয়েছে। হয়তো বিরোধীদের অনেকের এটা বুঝতে অসুবিধা হচ্ছে, মাথার উপর দিয়ে যাচ্ছে। আপনার সময় শেষ হয়েছে। আমি শেষ করছি। এই বাজেট সিভিক ভলেন্টিয়ারদের বাজেট, প্রাণী বন্ধুদের বাজেট, পাকা বাড়ি দেওয়ার বাজেট, গ্রামের উন্নয়নের বাজেট, আলু চাষীদের বাজেট, সেবা শিল্প স্বাস্থ্য সংস্কৃতির বাজেট, রাম রাজত্বের বাজেট, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আমাদের এই সরকার চলছে, তার বাজেট। হর হর মহাদেব। এবার আমি বাঁকুড়া জেলার সালতোড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির কথায় আসি। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার সালতোড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি বিজেপিতে যোগদান করার আগে অত্যন্ত দরিদ্র ও প্রান্তিক পরিবারের সাথে যুক্ত ছিলেন। তার মানে বুঝতেই পারছেন যে তার পরিবারটা খুবই দরিদ্র এবং অন্যান্য সচ্ছল এবং সামাজিক পরিচয় বিশিষ্ট পরিবার থেকে তিনি উঠে আসেননি। সমাজের অত্যন্ত নিচু তলা থেকেই তিনি উঠে এসেছেন। তিনি একজন দিনমজুরের স্ত্রী ছিলেন এবং তার পরিবার একসময় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক হেনস্থার শিকার হয়ে রাজনীতিতে সক্রিয় হতে বাধ্য হয়। আর বুঝতেই পারছেন যে তার স্বামী হয়তো থাকে না যে রাজমিস্ত্রির কাজ কেউ করে, তাইতে তিনি তার সঙ্গে দিনমজুরের কাজ করতেন এবং সেই সময় তারা যে তৎকালীন যে মাননীয় সরকার ছিল সেই সরকারের হেনস্থার শিকার হওয়ার কারণে তারা বাধ্য হয়েছিল রাজনীতিতে সক্রিয় হতে। এবার হচ্ছে রাজনীতিতে প্রবেশের পূর্ববর্তী পরিস্থিতি, মানে রাজনীতিতে তিনি যে প্রবেশ করলেন তার পূর্বে তার পরিস্থিতিটা কি ছিল। চন্দনা ও তার স্বামী শ্রাবণ বাউড়ি উভয় দিনমজুর হিসেবে কাজ করতেন। মানে আমি একটু আগেই বললাম যে তার স্বামী ওই রাজমিস্ত্রির কাজ করতো এবং তার সঙ্গে তার স্ত্রী চন্দনা বাউড়ি, মানে তার স্বামীর নাম এখানে বলা হয়েছে শ্রাবণ বাউড়ি, তারা দুজনেই দিনমজুরের কাজ করত। তার স্বামীর অতীতে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ছিল। ফরওয়ার্ড ব্লক অর্থাৎ আমরা বাম আমলে দেখে থাকি যে ফরওয়ার্ড ব্লকের
নেতা থাকে, আবার সিপিএম এর নেতাদেরকে অনেক সময় কমরেডও বলা হতো। তো সেই রকমই তার স্বামী অতীতে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে যুক্ত ছিল। এবার হচ্ছে সম্পত্তি, মানে তার সম্পত্তি কিরকম কি আছে। প্রথমবার নির্বাচনের সময় তার সম্পত্তির পরিমাণ ছিল মানে অত্যন্ত সামান্য, অতি নগণ্য। এবার সেই সম্পত্তির মূল্য হচ্ছে প্রায় মাত্র 32,000 টাকা, তার বেশি নয়। তার অস্থাবর সম্পত্তির মধ্যে ছিল 3টি গরু এবং 3টি ছাগল, আর মাথা গোজার ঠাঁই হিসাবে ছিল হচ্ছে একটি খড়ের ঝুপড়ি। একটা খড়ের চালের ঝুপড়ি, বুঝতে পারছেন তো যে কিরকম অবস্থা, দরিদ্র পরিবারে যা হয় আর কি। এবার আসছি রাজনৈতিক উত্থান, মানে তার রাজনৈতিক উত্থানটা হলো কিভাবে। আর্থিক ও সামাজিক প্রতিকূলতার মাঝেও তিনি গ্রামীণ রাজনীতিতে নিজেকে যুক্ত করেন, অর্থাৎ আর্থিক এবং সামাজিক যে প্রতিকূলতা সেটাও ওনার ছিল, সেই সব কিছুকে তিনি উপেক্ষা করেও তিনি রাজনীতিতে যুক্ত হয়েছেন, এবং সেটা গ্রামীণ রাজনীতি। যাই হোক, এরকম ক্ষমতা তো সবার থাকে না। তিনি উত্তর গঙ্গাজল ঘাটি মণ্ডলের মহিলা মোর্চার একজন সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং পরে বাঁকুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক হন। মানে তিনি, এখানে বলা হচ্ছে যে তিনি প্রথমে ছিলেন হচ্ছে গঙ্গাজল ঘাটি মণ্ডলের মহিলা মোর্চার সাধারণ সম্পাদক হিসেবে তিনি প্রথমে দায়িত্ব পালন করেছেন। তারপর তিনি বাঁকুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদকও হয়েছেন। তারপর সেখান থেকে তিনি আস্তে আস্তে আজকে বিধায়কের চেয়ারে বসলেন। এরপর অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার মাধ্যমে তিনি 2021 সালে সালতোরা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিট পান এবং বিধায়ক হন। নির্বাচনে রীতিমতন লড়াই করে তিনি আজকে সালতোরার এমএলএ হলেন। এবং আমরা জানি যে নির্বাচনে প্রার্থী হতে গেলে আগে মনোনয়নপত্র জমা দিতে হয়, দিয়ে তারপরে প্রার্থী হওয়া যায়। তো সবাই সেটাই করে, উনিও তাই করেছেন। তো যাই হোক, এইভাবেই তিনি বিধায়ক হলেন। পশ্চিমবঙ্গ বিধানসভার হাউসে দাঁড়িয়ে তিনি কি বললেন আপনারা শুনুন। এখানেও উঠল ঝড়। আপনাদেরকে দুধের গাই বলতো এবং বলতো যে যে গরু দুধ দেয় তাদের কিন্তু লাঠি খাওয়া প্রয়োজন। আপনাদেরকে বারবার ব্যবহার করেছে আপনাদের সরকার আপনাদেরকে বারবার ব্যবহার করেছে। এটা আপনি নিজে মুখে বলেছেন যে বারবার আপনাদেরকে ব্যবহার করা হয়েছে। সিপিএম আপনাদেরকে ব্যবহার করেছে, তৃণমূল আপনাদেরকে ব্যবহার করেছেন, এবং সেটা আপনি নিজে মুখে বললেন। বুলডোজারের কথা বললেন এখানে। আপনাদের সরকার যখন চোরাম গুড় বাতাসা কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, সেই তখন তো আপনারা কোথায় ছিলেন আপনারা? তখন তো কেউ বলেননি এই বিধানসভাতে যে না, বলবেন না কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। এখন রয়েছেন একজন আমাদের আগে মন্ত্রী ছিলেন ফিয়াদ হাকিম মহাশয়, বলেছিলেন যে দাওয়াতে ইসলাম ধর্ম গ্রহণ করুন। কোথায় ছিল তখন আপনাদের মনুষ্যত্ব? কোথায় ছিল তখন আপনাদের হিন্দু মুসলিম? কেন বলেননি সেই সময় এই কথাগুলো যে আমরা নাকি মুসলিমদেরকে প্রাধান্য দিইনি? তো আজকে এই যে লিস্টটা দেখছেন, নামের লিস্টটা, এখানে কিন্তু 12 জন আপনাদের মুসলিম ভাই বোনেদেরকে বলতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। শুনুন, আঙুল তুলে কথা বলবেন না, শুনুন। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ বর্তমানের সরকার। কি বললেন?
কেন্দ্র বাজেটে ডিস্টার্ব দেখুন করবেন না এখানে please, পশ্চিমবঙ্গে ওনার জন্মস্থান এবং উনি পশ্চিমবঙ্গ বাঁচানোর জন্য লড়াই করেছিলেন, তাই ওনাকে এই সদন থেকে আমি সম্মান জানাবো। আপনি ঠিক করে দেবেন না আমি কোথায় গিয়ে সম্মান জানাবো। আমাদের এখানে একটি দিদিভাই বলছিলেন বলছিলেন যে আমরা নাকি মুসলিমদেরকে প্রাধান্য দিইনি। তো আজকে এই যে লিস্টটা দেখছেন, নামের লিস্টটা, এখানে কিন্তু 12 জন আপনাদের মুসলিম ভাই বোনেদেরকেই বলতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। শুনুন, আঙুল তুলে কথা বলবেন না, শুনুন, এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ বর্তমানের সরকার। পশ্চিমবঙ্গের বর্তমানের সরকার, পশ্চিমবঙ্গের বর্তমানের সরকার হিন্দু মুসলিম করে না, তাই বারবার সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের কথা বলেন এই সরকার। পশ্চিমবঙ্গ সরকার, বিগত দিনের যে পশ্চিমবঙ্গ সরকার ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী শুনুন, আপনাদেরকে দুধের গাই বলতো এবং বলতো যে যে গরু দুধ দেয় তাদের কিন্তু লাঠি খাওয়া প্রয়োজন। আপনাদেরকে বারবার ব্যবহার করেছে আপনাদের সরকার, আপনাদের সরকার আপনাদেরকে বারবার ব্যবহার করেছে। এটা আপনি নিজে মুখে বলেছেন যে বারবার আপনাদেরকে ব্যবহার করা হয়েছে। সিপিএম আপনাদেরকে ব্যবহার করেছে, তৃণমূল আপনাদেরকে ব্যবহার করেছে এবং সেটা আপনি নিজে মুখে বললেন। আপনি নিজে মুখে বলেছেন, হ্যাঁ আপনি নিজে মুখে বলেছেন যে আপনাদেরকে ভুল বুঝিয়ে বারবার আপনাদের ভোট ব্যাংক নিয়ে আপনাদের উপর ছল চাতুরি করেছে, আপনি নিজে বলেছেন। তো যাই হোক, আমাদের সরকার হিন্দু মুসলিমের সরকার নয়, আমাদের সরকার সবকা সাথ সবকা বিকাশ, সবার বিকাশের জন্য আমাদের সরকার কাজ করেন। আপনি হয়তো জানেন যে এনডিএ সরকার এপিজে আব্দুল কালাম আজাদকে কিন্তু রাষ্ট্রপতি করেছিলেন, এটা মনে রাখবেন। আপনি বলছিলেন না যে আমাদের মুখ্যমন্ত্রী হয়নি, প্রধানমন্ত্রী হয়নি, রাষ্ট্রপতি হয়েছেন, ঠিক আছে। তো যাই হোক, হিন্দু মুসলিমের কথা এখানে বলবেন না। আর একটা কথা বলছিলেন যে গোপাল মুখার্জির নামে যে রোড করা হয়েছে, শুনুন, গোপাল মুখার্জির নামে যে রোড করা হয়েছে সেই রোড নিয়ে আপনি কথা বলেছেন। তো সেই রোড, এই যে গোপাল পাঠা বলে যাকে আমরা জানি, গোপাল মুখার্জি, ইনি যদি না থাকতেন তাহলে পশ্চিমবঙ্গের হিন্দু মহিলারা মা বোনেদের ইজ্জত থাকতো না। তাই উনি লড়াই করেছেন, উনি নিজেকে প্রমাণ করেছেন যে উনি পুরুষ এবং উনি লড়াই করে দেখিয়ে দিয়েছেন যে মা বোনেদের সম্মান কিভাবে রক্ষা করা যায়। তারপর বুলডোজারের কথা বললেন এখানে। আপনাদের সরকার যখন চোরাম গুড় বাতাসা কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, সেই তখন তো আপনারা কোথায় ছিলেন আপনারা? তখন তো কেউ বলেননি এই বিধানসভাতে যে না, বলবেন না, কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। এখন রয়েছেন একজন আমাদের আগে মন্ত্রী ছিলেন ফিরহাদ হাকিম মহাশয়, বলেছিলেন যে দাওয়াতে ইসলাম ধর্ম গ্রহণ করুন। কোথায় ছিল তখন আপনাদের মনুষ্যত্ব? কোথায় ছিল তখন আপনাদের হিন্দু মুসলিম? কেন বলেননি সেই সময় এই কথাগুলো? ভেবে চিনতে বলবেন। আবার একজন বলছিলেন ডিম থেরাপির কথা। শুনুন, পশ্চিমবঙ্গের গণতন্ত্র প্রিয় মানুষ, রাষ্ট্রবাদী মানুষ গণতন্ত্রকে সম্মান করে এবং গণতন্ত্রকে রক্ষা করেন। আর তার জন্যই আপনাদের উপরে লাঠি ঝেঁটা না ছুড়ে ডিম থেরাপি করছে, যাতে করে আপনাদের শরীরে আঘাত না হয়। আমাদের সরকার গণতন্ত্র প্রিয় সরকার, তাই এখনো পর্যন্ত আপনারা সুরক্ষিত আছেন। এর আগের দিন আমি বলতাম, মাননীয় অধ্যক্ষ মহাশয়, যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা করবেন। যেদিন আপনি নির্বাচিত হলেন এবং চেয়ারে বসলেন, সেদিন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাকে বলতে বারণ করেছিলেন, তাই আমি বলিনি। আজকে বলছি, এই যে আমাদের মা অভয়ার মাকে দেখছেন না, ইনি বসে আছেন, এমনি বসে নেই চুপ করে, কারণ উনি গণতন্ত্র প্রিয় মানুষ। গণতন্ত্রকে উনি হত্যা করতে চান না, উনি আইন নিজের হাতে তুলে নিতে চান না। তাই
তাই উনি আজকে গণতন্ত্রের রাস্তাতে হাঁটছেন এবং ওনার মেয়ের উপর যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের প্রতিকার চাইছেন এই গণতন্ত্রের মাধ্যমে। উনি যদি ইচ্ছে করতেন না আপনাদের উপর চড়াও হতে পারতেন, আপনাদের উপর প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু উনি নেননি। এটাই হচ্ছে নতুন সরকারের গণতন্ত্রের যে নিয়ম, সেই নিয়ম আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। কি হয়নি এই পশ্চিমবঙ্গে? প্রত্যেকটা মানুষ কেন্দ্র সরকারের প্রত্যেকটি মানে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে, রাজ্য সরকারের প্রকল্প এবং কেন্দ্র সরকারের প্রকল্প। আজ আবাস যোজনাতে স্বচ্ছতা নিয়ে আসার কথা কেন বলা হয়েছে? আজ আবাস যোজনা স্বচ্ছতার কথা এই জন্যই বলা হয়েছে যাদের দুতলা দালান তারা বাড়ি পেয়েছে। যারা সংক্ষেপ করুন। সংক্ষেপ করছি দাদা, সরি অধ্যক্ষ মহাশয়, কি বলেন, আমাদের যে আবাস যোজনার যে বাড়ি, সেই বাড়িতে অনেক দুর্নীতি হয়েছে আপনি জানেন, এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ জানেন যে যারা প্রাপ্যদার তারা পায়নি। তো আমাদের সরকার এখন বর্তমানে আমরা এখানে সরকারে আছি, আমরা তো চাইবো এর স্বচ্ছতা। যারা ডবল ডবল ঘর নিয়েছেন, যারা চুরি করেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায়, সেই তাদেরকেও চিহ্নিত করা হবে এবং তাদেরকে শাস্তি দেওয়ারও পরিকল্পনা আমাদের সরকার নিশ্চয়ই করবেন। কিছুক্ষণ আগে একজন বলছিলেন যে তাদেরকে জেলে ঢোকানো হোক, অনেকে যারা আছে চুরির সঙ্গে যুক্ত আছে তাদেরকে জেলে ঢোকানো হোক। তো সবাইকে যদি জেলে ঢোকাতে হয় বেছে বেছে চোরদেরকে চিহ্নিত করে, তাহলে মনে হয় পশ্চিমবঙ্গে মাননীয় অধ্যক্ষ মহাশয় আরো নতুন করে জেল তৈরি করতে হবে। এত চোর আছে এই পশ্চিমবঙ্গে। তাই আর বেশি বাড়াবো না, আপনি অনেকক্ষণ ধরে বলছেন, সময় পেরিয়ে যাচ্ছে, তাই আমি বলছি। যাই হোক, আজকের প্রতিবেদনটা এইটুকুই রাখছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা প্রতিবেদন নিয়ে। আমার চ্যানেলটিকে অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অল সিলেক্ট করে রাখবেন সবার প্রথম নোটিফিকেশান পাওয়ার জন্য। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।